আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সিরিজ জয় এবং বিপিএল প্রসঙ্গ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে এই মুহূর্তে আছেন বিসিবির সহ সভাপতি শাখাওয়াত হোসেন। শাখাওয়াত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমবার এসেছেন আমাদের এখানে এবং একটা ভালো দিনে যদি বলি যে বাংলাদেশ আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। বড় কোনো প্রতিপক্ষ না, কিন্তু প্রথম ম্যাচে কিছুটা হলো ব্যাকফুটে ছিল। আপনাদের জন্য এটা কতটা রিলিভেন্ট যে বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জিতেছে, ভালো ক্রিকেট খেলে সিরিজটা জিতেছে? জি, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশ আমরা ভেবেছিলাম যে 3টা ম্যাচে আমরা জিতবো। যা হোক, প্রথম ম্যাচটা আমরা হেরেছি, তারপরে 2টা ম্যাচ জিতাতে এটা খুবই ভালো হয়েছে। বিকজ বিশ্বকাপের আগে কিন্তু আমাদের আর কোনো ম্যাচ নেই এবং বড় কোনো দল আসবে না। সো এটা বিপিএল প্রস্তুতির জন্য আমাদের ভালো একটা দিক এবং এটা খুবই ভালো, দেশের জন্য ভালো, ক্রিকেটের জন্য ভালো হয়েছে আজকে। এক্স্যাক্টলি। তানজিদ তামিম বলেছেন যে বিপিএল এর দিয়ে উনি বিশ্বকাপের প্রস্তুতিটা করতে চান। সেক্ষেত্রে বিপিএলটাকে গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর অন্যতম বড় দায়িত্বে আপনি আছেন, বিপিএল এর অনেক কিছু আপনি দেখভাল করছেন, অনেক কিছুই আপনাদের সবার তত্ত্বাবধানে হচ্ছে। সো উনি বলেছেন যে বিপিএল দিয়ে প্রস্তুতি করতে চান, সেক্ষেত্রে উইকেট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখেছি অতীতে বিপিএল এর উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যদিও সেই কিউরেটর নেই, আপনারা নতুন কিউরেটর এনেছেন, রানও দেখছি আমরা ভালো হচ্ছে উইকেটে। উইকেট তারপর আপনারা কতটা সতর্ক থাকবেন, আমরা কেমন উইকেট আমরা দেখতে পাবো আসলে এবারে বিপিএল? দেখেন, বিপিএলটা হলো একটা মানুষ সবার জন্য একটা খেলা। যে খেলাটা এবার বিশ্বকাপ আছে দেখে আপনি বলছেন যে বিশ্বকাপের জন্য এটা ভালো, কিন্তু যখন বিশ্বকাপ থাকে না তখনও কিন্তু বিপিএল একটা এক্সাইটমেন্ট সবার জন্য। জি জি, টি-20 ফরম্যাট, কম সময়, মানে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট হয়। সো উইকেট ভালোই থাকবে, দর্শকরা এনজয় করবে, রান হবে এবং ভালো উইকেট থাকবে। আর আমাদের নতুন যে কিউরেটর আছেন উনি খুবই ভালো, আপনি জানেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটু কথা হয়েছে, তারপরে পরবর্তী ম্যাচগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। সো প্রত্যেকটা আমাদের ফিল্ডে উইকেট ভালো থাকবে। আপনাদের জন্য নিশ্চয়ই বিষয়টা বিব্রত করছিল কিছুটা হলেও যে সিরিজ শুরুর আগে লিটন দাস কিছু অভিযোগ করেছিলেন। এরপর আমরা দেখেছি শেখ মেহেদি বলেছেন, কথা বলেছেন তার রোটেশন পলিসি নিয়ে। তাওহিদ হৃদয় বলেছেন আসলে তার সমালোচনা নিয়ে বিভিন্ন বিষয়। আসলে প্রত্যেক ম্যাচেই আমরা দেখেছি ম্যাচের আগে বা পরে ক্রিকেটাররা তাদের কিছু ক্ষোভের কথা, তাদের কিছু অপ্রাপ্তির কথা বলছেন। কিন্তু সিরিজ আমরা জিতলাম এবং লিটন কিন্তু আজ বলেছে যে দূরত্বটা কমেছে। এটাও তো নিশ্চয়ই আপনাদের জন্য একটা স্বস্তির খবর যে ক্রিকেটারদের সঙ্গে দূরত্বটা কমে গেছে টিমে। দেখেন, ক্রিকেটারদের দেখভাল করার জন্যই বিসিবি এখন, আর বিসিবির সব মেম্বার কিন্তু এই ক্রিকেটের সাথে জড়িত না। অবশ্যই, হ্যাঁ। খেলাটা দেখে আমাদের অপস টিম, সো অপসের যিনি চেয়ারম্যান আছেন উনি দেখেন, কিন্তু সিলেকশনে কে থাকবেন না থাকবেন না সিলেক্টররা দেখেন অবশ্যই। এখন দেখেন, কেউ যদি তার ফোরামে কথা বলতে পারে, মিডিয়াতে এই ধরনের কথা বলা তাদের জন্য কতটা যৌক্তিক এটা প্লেয়াররাই ভালো বুঝবেন। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো সিলেক্টর যেটা সিলেক্ট করেন, এবং যদি কোনো কমপ্লেইন থাকে বা কোনো কিছু কোশ্চেন রেইজ করার থাকে, সেটা তখন কোশ্চেন রেইজ করলে ভালো। ক্যাপ্টেনের তো একটা ভূমিকা থাকে সব অবশ্যই, হ্যাঁ। আর সেই ভূমিকাটা ক্যাপ্টেন, ম্যানেজার, কোচ সবাই মিলেই কিন্তু খেলাটা আসলে উইন হয়। সো সেই ক্ষেত্রে আসলে হলো কি, আমরা মনে করি বাইরে এসে ফেসবুক বা মিডিয়াতে কথা বললে কিন্তু এটা সমাধান হচ্ছে না। সমাধানটা হলো কোচের সাথে কথা বলতে হবে, সিলেক্টরের সাথে কথা বলতে হবে, এবং চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে। এবং বুলবুল ভাই, আমরা দেখেছি যে ক্রিকেটারদের বিষয় কতটা আন্তরিক, তিনি ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, তাদের কথা শুনেছেন। দিনব্যাপী একটা আপনার প্রোগ্রাম হয়েছিল দেখেছিলাম। দেখেন, বিসিবির কাজটা কি? বিসিবির কাজ হলো খেলা সুন্দর মতো পরিচালনা করা, নতুন প্লেয়ার বের করানো এবং একটা কমপ্লায়েন্সের মধ্যে সবাইকে গ্রেটার পার্সপেক্টিভে ক্রিকেটার বানানো এবং ক্রিকেটকে একটা ক্যারিয়ার হিসেবে মানুষকে দেয়া। তো সেখানে প্লেয়াররা হলো 1 নাম্বার লক্ষ্য এবং ফার্স্ট এলিমেন্ট হলো প্লেয়াররা। সো প্লেয়ারদের ভালোর জন্য যে কোনো কিছু বিসিবি করবে, এটা অপস হোক আর যারা অ্যাডমিনে কাজ করে প্রত্যেকে, এটা নিশ্চিত। এবং এখানে আসলে কোনো প্রকার সন্দেহ রাখা, কোনো নিজেকে চিন্তা করা যে আসলে আমরা আসলে সঠিক বিচার পাবো না, বোর্ড আমাদের বিষয়টা দেখবে, কোনো সুযোগ নেই। 100% নিশ্চিত যে ফেয়ার ট্রিটমেন্ট হবে। এবং সেখানে যদি ফেয়ার ট্রিটমেন্ট, কেউ যদি আনফেয়ার ট্রিটমেন্টের মুখোমুখি হয়, সেক্ষেত্রে কথা বললে খুব ভালো। এটা যদি টিমের সাথে কথা বলে, অথবা বিসিবিতে এসে কথা বলে, অথবা প্রেসিডেন্টের সাথে কথা বলে, সেটা আরো বেটার। এক্স্যাক্টলি। এখন ভাই, আমরা বিপিএল নিয়ে কথা বলতে চাই। আগে বিপিএল এর আমরা দেখলাম যে
ভেন্যু, আজকে আপনারা চূড়ান্ত সূচি প্রকাশ করেছেন। ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়, যেখানে অতীতে সবসময় দেখেছি এর আগে যখন 6 দল নিয়েও হয়েছে ঢাকায় কিন্তু অন্তত 20টা 22টা 25টা করে ম্যাচ হয়েছে, এবার সবচেয়ে কম। এর কারণটা কি? ঢাকাবাসী নিশ্চিত মন খারাপ হবে যে এত কম ম্যাচ তারা দেখবে। আসলে আপনি ম্যাচ হিসেবে দেখেছেন, আমি এটা একটু অন্যভাবে বলছি। জি, যেমন ধরেন আমাদের টোটাল 18 ম্যাচ ডে, জি, আমরা 3টে ভেন্যুতে সম ডেতে ডিস্ট্রিবিউশন করেছি। আচ্ছা সিলেটে 6 দিন, চিটাগং 6 দিন, ঢাকা 6 দিন। আচ্ছা, তো ঢাকাতে যেহেতু কোয়ালিফাইং আছে, কোয়ালিফায়ার বিগ ম্যাচগুলো, বিগ ম্যাচগুলো, সো এটা এই জন্য, এটা অন্য কোনো কিছু নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা তো উদ্বোধন অনুষ্ঠানটা তো ঢাকাতেই উদ্বোধন অনুষ্ঠান যাবেন। 24 ডিসেম্বর হবে, ঢাকাতে হবে, আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে হবে। সেখানে আমরা কি দেখবো চমক? আমরা তো দেখি অতীতে অনেক বড় বড় তারকা আসলে এসেছে। খেলাটাকে আমরা ফোকাস করতে চাই, আচ্ছা। উদ্বোধনের চমক নিয়ে আমরা ব্যস্ত নই। জি, খেলাটাকে ফোকাস করতে চাই, ফেয়ার একটা গেম উপহার দেওয়া। এবং আপনি দেখেছেন যে পদে পদে কিন্তু মানে বেড়াজালের একটার নানা পর একটা প্রতিবন্ধকতার প্রতিবন্ধকতা, সম্মুখীন, হ্যাঁ, এই জি। প্রতিবন্ধকতা বাদ দিয়ে আমরা খেলাটাকে দেখতে চাই। এবং উদ্বোধনী একটা অনুষ্ঠান থাকবে, এটা আমি মনে করি সোভার, বিউটিফুল, এবং সবাই যেন এনজয় করতে পারে এই ধরনের একটা প্রোগ্রাম থাকবে। এক্স্যাক্টলি। আমরা দেখেছিলাম যে এই বোর্ড আপনারা দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন পরিচালক ভেন্যু পরিদর্শনে গিয়েছিল। বিপিএল এ 4th ভেন্যু একটা অ্যাড করার কথা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটা হলো না। রাজশাহী অনেক দূর এগিয়ে ছিল, কেন শেষ পর্যন্ত রাজশাহী সেই তালিকা থেকে বাদ গেল? রাজশাহী ভেন্যুটা বাদ পড়ার কয়েকটা কারণ আছে, তার মধ্যে মেজর 3টা কারণ। একটা কারণ হলো সেখানে মেডিকেল ফ্যাসিলিটিস যেটা দরকার, আচ্ছা, এমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটিস বা আইসিইউ যে ফ্যাসিলিটিস থাকা দরকার। আপনি জানেন যে এখানে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও থাকবেন, রাইট, এবং সেটা খুবই অপ্রতুল, নট রিকোয়ার্ড আমাদের যেরকম আছে এরকম। আরেকটা হলো সিকিউরিটি একটা কনসার্ন আছে, ফেন্সগুলো নেই। জি, হ্যাঁ, সো মানুষ কিন্তু চাইলে উপর দিয়ে ঢুকে যেতে পারে, মানে সিকিউরিটি কন্ট্রোল করা। সেখানে প্রেস বক্স নেই, এবং সেখানে যদি আপনি দেখেন ড্রেসিং রুমের অবস্থা, জি, সব কিছু মিলিয়ে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল খুব দ্রুত কাজ করছে, সেখানে বিসিবিও কাজ করছে। আশা করি পরবর্তী ইন্টারন্যাশনাল ম্যাচ এবং পরবর্তী বিপিএল সেখানে হবে। এবার খুব টাফ, অ্যাকচুয়ালি 1 মাসের মধ্যে কাজ করে সবকিছু করা, এটা খুব টাফ। যার কারণে সেক্ষেত্রে বরিশালও কিন্তু আপনাদের আলোচনায় ছিল। বরিশাল, জি, স্টেডিয়ামটা বেশ সুন্দর আমরা দেখেছি, শুধু মেবি আউটফিল্ডের কাজটা বাকি ছিল। বরিশাল কি ফ্র্যাঞ্চাইজি নেই দেখি বরিশালটা? না, ওইরকম না, বরিশাল কাজ শেষ হয়নি এখনো। আগের যে ভেন্ডর ছিল আমাদের, উনি ড্রেনেজ লাইন না করে ফিল্ডে গাছ টাছ সব করে ফেলেছেন, গ্রাসগুলো দিয়ে ফেলেছেন। সো আমাদের টিম যখন গিয়ে দেখলো, গ্রাউন্ডস টিম, তখন এটাকে আবার রিওয়ার্ক করা লাগছে। তো ওই কাজও খুব দ্রুত চলছে, আশা করি বাই জানুয়ারি কাজ শেষ হয়ে যাবে। তো সুতরাং নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচ এবং নেক্সট বিপিএল আপনারা হয়তো বরিশাল দেখবেন। আউটফিল্ডের কাজ হয়ে গেছে, অনেকগুলো উইকেট হচ্ছে, মানে এটা খুব ভালোভাবেই যেন শেষ হয় এবং সুন্দর একটা খেলা হয়, কারণ তাড়াহুড়া করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আর ম্যাচ ডে তো কম এবার, সো 3টেই আমরা মনে করেছি যে খুব ভালো। মানে আমরা প্রত্যাশা করছি যে নেক্সট বিপিএল হয়তো একটা দল বাড়তে পারে। মানে আপনারা তো বলেছেন যে গ্র্যাজুয়ালি 10 দলে নিতে চান। জি, বাট নেক্সট বিপিএল কি একটা দল বাড়বে? বরিশাল এবার নেই, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ। নেক্সট বিপিএল এ আমি মনে করি 2টা দল বাড়বে। আচ্ছা, জি, সেক্ষেত্রে কমপক্ষে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের ভেন্যু একটা অতিরিক্ত লাগবেই? মানে না, আমাদের 2টা ভেন্যু আমরা টার্গেট করছি, একটা বরিশাল আর একটা রাজশাহী। আর একটা রাজশাহী। এখন সিলেটের খুলনা নিয়েও আমরা কাজ করছি। আচ্ছা, আপনি জানেন যে খুলনা আগে ইন্টারন্যাশনাল ম্যাচ হতো, সেখানে খুলনায় বিপিএলও হয়েছে, বিপিএলও হয়েছে। সো ওইটাও আমাদের একটা ফোকাসের ব্যাপার, খুলনাটা। এক্স্যাক্টলি। আপনি বললেন যে উদ্বোধনী আয়োজন হয়তো বা তেমন কোনো জমকালো হবে না, হয়তো বা আপনারা অর্থ সেভাবে খরচ করতেও চাচ্ছেন না সেই একটা ইয়েতে। ধারাভাষ্যকর একটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে আমরা দেখছিলাম যে বেশ, যেহেতু এবার আপনারা নতুন ব্রডকাস্টারকে রাইটস দিয়েছেন, মানে যারা প্রোডাকশন রাইটস দিয়েছেন আর কি। সো এই প্রোডাকশন তারা দেখছি অনেকেরই নাম আমরা শুনছি। এখানেও কি আসলে নতুন কোনো তারকা আমরা দেখবো? বা ওয়াকার ইউনুসের নাম শোনা যাচ্ছে, রমিজ রাজা, ড্যানি মরিসন। আপনি বলেছেন যে জমকালো, এখন জমকালো এক একজনের এক এক রকম। জি, এটা অলিম্পিকের মতো জমকালো চান আপনি? কোন ধরনের স্ট্যান্ডার্ড যেটা আমরা দেখেছি? বিপিএল এর স্ট্যান্ডার্ড বলতে হু সিলেক্টেড দিস স্ট্যান্ডার্ড, এরকম আপনি যা করবেন। আসলে আমি ওই দিন একটা কথা বলেছি না, ঘোড়ার পিঠে উঠলেও মুশকিল, গাদার পিঠে উঠলেও মুশকিল, ওকে ধরে হাঁটলেও মুশকিল, সব দিকে একটা বিপদ। সো আমরা সবচেয়ে ভালো যেটা হয় আমাদের জন্য সেরকম একটা অনুষ্ঠান। হ্যাঁ, আমরা চাচ্ছি যে নতুন কিছু করানো আমাদের ধারাভাষ্যে, এবং ভালো যারা ইন্টারন্যাশনালি খুবই রিনাউন্ড, সবাই চিনে। তো আমরা এখনই ডিসক্লোজ করছি না, দেখি নতুন কাদেরকে আনানো যায়। এবং আমাদের জি কথাবার্তা চলছে, এবং ইউল বি গ্ল্যাড যে যারা আসবেন খুব ভালো লোকজন। না, অতীতে আসলে ধারাভাষ্যকার নিয়েও কিন্তু অনেক জি না, অতীতের কিছু আসলে আপনি যদি টানেন, জি, আমরা নতুন শুরু করছি সব কিছু।
আমরা অনেক কিছু নতুন করেছি এবং অতীতে এবার সিলেট থেকে খেলা শুরু হচ্ছে এবং সেখান থেকে চিটাগং যাবে। এর আগেও একবার হয়েছে সিলেট। এর আগে হয়েছে, কিন্তু ঢাকা আসতেছে খেলা। সো এর আগে যখন হয়েছে, কিন্তু এটা কিন্তু ট্র্যাডিশনাল না, ট্র্যাডিশনাল ঢাকা থেকেই হয়। সো ট্র্যাডিশনের বাইরে গিয়ে আমরা ফ্রান্সাইজিদের জন্য যেটা ভালো হয়, বিসিবির জন্য যেটা ভালো হয়, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের জন্য যেটা ভালো হয় সেটাই করছি আর কি। এবং আমাদের ক্রিকেট প্রেমীরা যেটা পছন্দ করবেন, যাদের ধারাভাষ্য শুনতে পছন্দ, আমরা সেরকম লোক নিয়ে আসবো। এক্স্যাক্টলি। আমরা কথা বলছি বিপিএল নিয়ে, এবং এনামুল হক বিজয়, আপনারা 9 জন ক্রিকেটার এবার কিন্তু বিপিএল এর তালিকাতেই ছিল না। তাদের মধ্যে একজন বড় নাম এনামুল হক বিজয়, অনেক রান করেছেন ফার্স্ট ক্লাসে, বিপিএলও গতবার ভালো খেলেছিলেন। উনি একটা অভিযোগ করেছেন, লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আজ আরেকটি অভিযোগ তিনি করেছেন, যে অ্যাকচুয়ালি অভিযোগ না, বিসিবির কাছে তিনি তার পাওনা টাকা চেয়েছেন। আসলে এটা আমরা দেখছি যে তিনি যে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছিলেন সেটা তিনি কিন্তু বলেছেন যে বিসিবির কাছে তিনি যে পাওনা টাকা গত আসরের, সেটা তাকে অঙ্গীকার করা হয়েছিল যে দেয়া হবে। যেহেতু গত সভাপতি যিনি ছিলেন, বিপিএলের দায়িত্বে যারা ছিলেন, তারা যখন ম্যাচ বয়কট করতে চেয়েছে তখন ডেকে নিয়ে বলা হয়েছে তোমরা ম্যাচ খেলে আমরা সেটা দেখবো। যদিও কিছুদিন আগে বলা হয়েছে যে না, ডিরেক্ট সাইনিংয়ের বিষয়টা তারা কিন্তু আসলে দেখেন না, বিসিবি দেখে না। বাট পরবর্তীতে আজকে তিনি লাইভে এসে বলেছেন বিষয়টা, এবং তিনি ডকুমেন্টসও শো করেছেন। এই বিষয়টা আপনারা কি করবেন? তারা তো একটা বিষয় আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যেটা বিপিএলের ইতিহাসে বা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। আমরা দেখেছি যে আপনার কোনো তারা খেলছে না, বিপিএলের ড্রাফট লিস্টে ছিল না নিলামে, কিন্তু তাদের পারিশ্রমিকের বিষয়টা এটা তো নিশ্চয়ই আপনারা একটু অ্যাড্রেস করবেন। দেখেন, শুধু উনি না যে টাকা পায়নি, আমি এর আগে বলেছিলাম মুশফিকুর রহমান নামে একজন প্লেয়ার যিনি খুলনাতে খেলেছেন, উনিও টাকা পাননি। আমি ওই দিন বলেছিলাম কথাটা। একজন প্লেয়ার টাকা না পেলে এটা যে কত একটা কষ্টের বিষয়, সেটা তো আসলে বলার অবকাশ নেই। তবে ওনার সাথে বিসিবির কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা, লিখিত কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা, বা মৌখিক এগ্রিমেন্ট হলে কারা করেছিল, সেই বিষয়টা এতদিন পরে আসলো, এটা একটা সারপ্রাইজ। উনি গত একটা চিঠিও দিয়েছেন যে উনি গত 5 তারিখ একটা মেইলও করেছিলেন এবং ওখানে তার চুক্তিনামাও পাঠিয়েছেন, চেকগুলোর ছবিও পাঠিয়েছেন। এখন চেকের ছবি পাঠানো, বা বিসিবি তো একটা ইনস্টিটিউট, এটা কোনো মানুষ না কিন্তু। এক্স্যাক্টলি, মানে আজকে আমি আসি, আমি যতদিন এই দায়িত্বে আসি, তারপরে আপনি আসবেন, তারপরে উনি আসবেন। তো এখন ওই দায়িত্বে যারা ছিলেন তারা কি কোনো এগ্রিমেন্ট করেছেন যে পরবর্তী যারা আসবেন তারা সেটা ফলো আপ করেন? মুখের কথা আসলে আমরা কিভাবে ফলো আপ করবো? আমার জায়গায় যদি আপনি থাকেন বা উনি থাকেন, সেটা কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে পাওনাটা যেহেতু উনি দাবি করছেন, সেই ক্ষেত্রে এই বিষয়ে আমরা দেখব আসলে যদি সত্যিকারে ওনার সাথে বিসিবির কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে। আমি জানি না এই এগ্রিমেন্ট হয়েছে কিনা, কারণ হলো যেই টিমের কথা বলছেন রাজশাহী টিম, এবং তারা বিপিএল এ নেই, এবং ওই ভদ্রলোক অনেক জায়গায় এরকম করেছেন যেখান থেকে শিক্ষা নিয়ে আসলে আমরা এবার ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, আমরা এবার ফিক্সড টাকা নিয়েছি, এবং অনেক অনেক ব্যাপারে আমরা খুব অ্যাকশনে গিয়েছিলাম শুধু রাজশাহীর এটা দেখে। তো এই বিষয়ে আসলে আমি বলতে চাই যে ওনার যদি কোনো ডিরেক্ট এরকম এগ্রিমেন্ট থাকে বিসিবির সাথে, তাহলে আইনানুগভাবে যেটা করা সেটা। কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে যে আজকে কতদিন হয়ে গেল, গত বিপিএল শেষ হলো, তারপরে এটা কন্টিনিউয়াস ফলো আপ করা দরকার ছিল। ফলো আপ করলে এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা, তবে নিশ্চয়ই যেহেতু এখন এসছে। এক্স্যাক্টলি, বিসিবি যেহেতু অভিভাবক সংস্থা এবং ক্রিকেটারদের পারিশ্রমিক একটা বড় একটা ইস্যু, তিনি 30 লাখ টাকা এখনো পান, ডেফিনেটলি আপনারা সেটা দেখবেন। আমরা অবশ্যই দেখব, কারণ হলো যদি উনি রিয়েলি টাকা পান এবং সেটা বিসিবির সাথে এগ্রিমেন্ট থাকে। এখন ধরেন একজন মুখে বললো যে খেলো, এটা করো, সেই মানুষটা তো বিসিবিকে রিপ্রেজেন্ট করেছে যখন করেছে, এখন আপনি কি এটা মানবেন? মানে দিস ইজ অ্যান অর্গানাইজেশন, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষয় আছে, অথবা এটা তো একটা বোঝারও বিষয় আছে যে এটা। আরেকটা কাজ হলো যে উনি যে চেকগুলো দিয়েছেন, এগুলো যদি চেকেরও কিন্তু আইনানুগ ব্যবস্থা উনি নিতে পারেন, সেটাই আমরা দেখেছি। আরেকটা বিষয় আমরা দেখেছি যে আপনাদের ইন্টিগ্রিটি ইউনিট আপনারা করেছেন, আইসিসি থেকে অ্যালেক্স মার্শালকে এনেছেন এবং অনেক কঠোর কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এবার বিপিএল দলগুলোর সঙ্গে ইউনিটের আপনারা বলেছেন সিআইডি 2 জন করে কর্মকর্তা থাকবেন প্রত্যেকটা দলের সঙ্গে, কিন্তু যেহেতু এত বড় একটা ইউনিট করেছেন, সেই ইউনিট কতটুকু তদারকি করবে বিপিএল কে? স্বচ্ছ একটা বিপিএল আমরা ওই ইউনিটে আপনি জানেন কিনা, একজন এডিশনাল আইজিপি সাবেক পুলিশের উনি আছেন ওইখানে, আমাদের একজন মেজর আছেন, আর্মির মেজর, রিটায়ার্ড মেজর। এবং প্রতি বছর কি হতো আপনি যদি খেয়াল করে দেখেন, টিমগুলোর সাথে যে ইন্টিগ্রিটি ইউনিটের লোক থাকতেন, আকসুর রুম ভাড়া থেকে আরম্ভ করে সবকিছু টিমরা দিত। তো সেই ক্ষেত্রে আপনি কি ইন্টিগ্রিটি আশা করেন? এবার কিন্তু আমরা নিজেরা বিসিবি থেকে, আমাদের প্রত্যেক বিসিবি থেকে ইন্টিগ্রিটি ইউনিট থেকে একজন করে লোক থাকবে,
সিআইডি থেকে একজন থাকবে ডিসগাইজ অবস্থায়, নোবডি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা সিআইডির লোক, আর একজন ডিক্লেয়ার করে থাকবেন তাদের সাথে। এবং আইসিসির সাথে আমরা কথা বলছি যে আইসিসি থেকে ইন্টিগ্রিটি ইউনিটের কাউকে আরও আনা যায় কিনা। অ্যালেক্স মার্শাল আসতেছেন, আসলে পরে উই উইল ডিসকাস দিস। তাহলে সেক্ষেত্রে আপনারা আইসিসি থেকে লোক এনে টিমগুলোর সাথে রাখবেন যাতে স্বচ্ছ একটা ইয়ে হয়। আমরা স্বচ্ছতার কোনো কমতি করব না। কারণটা হলো কি, আপনি শুধু প্লেয়ারদের কথা ভাবছেন কেন? ওয়াই নট ম্যানেজমেন্ট? এক্স্যাক্টলি। বা ম্যানেজমেন্টের মধ্যে তো কেউ ভালো ভালো কথা বলে এই ধরনের ঢুকে যেতে পারে। সো আমরা গভর্নমেন্টকে ইনভলভ করলাম, সিআইডিকে ইনভলভ করলাম এই কারণে যে উনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবেন বিষয়টা, এবং যেহেতু দে আর রানিং অফিসার্স, দে ক্যান টেক ইমিডিয়েট অ্যাকশন। এটা আবার পরে একটা কমিটি হওয়া, এটা হওয়া, এসবের মধ্যে আর যাওয়া লাগবে না, ইমিডিয়েট অ্যাকশন তখনই নিতে পারবে। আইসিসি যারা আছে তাদের চোখে অনেক কিছুই ধরা পড়বে, বা তারা অনেক কিছু গেস করতে পারে, বা যেহেতু তাদের অনেক অভিজ্ঞতা আছে, যেটা হয়তো বা আমাদের প্রশাসনের, যেহেতু তারা ক্রিকেট সংশ্লিষ্ট না, তাদের চোখে হয়তো বা সেটা ধরা পড়বে না। আমরা শেষের দিকে চলে এসেছি। সাফাত ভাই, একটু জানতে চাইবো, আমরা জানি যে জাহানারা ইস্যুতে তুল কালাম কাণ্ড দেশের ক্রিকেটের অনেক দিন ধরেই, আপনারা একটা কমিটি গঠন করেছেন, 15 কার্যদিবসে দেওয়ার কথা ছিল, সেটা পার হয়ে গিয়েছে। আজকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, জাহানারা সময় চেয়েছেন এবং সেটা 20 ডিসেম্বরের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করা হবে বলে বিসিবি থেকে জানানো হয়েছে। এটা যে আর পেছাবে না, লেন্দি হবে না বিষয়টা, জাহানারা সময় চেয়েছে সেটা আমরা বুঝলাম, কিন্তু এটা যে আরো লেন্দি হবে না, বিষয়টা যে ঝুলে যাবে না, এটা কতটুকু নিশ্চিত করবেন? 100% নিশ্চিত। দেখেন, আমরা ইন্টিগ্রিটির কথা সবসময় বলি এবং জেন্ডার ইকুইটির কথা বলি, আর মেয়েদের খেলা, মেয়েরা হলো আমাদের রেসপেক্টেবল একটা পজিশনে, প্রত্যেকের মা বোন আছে, সেটা একটা ইমোশনাল কথা, বাট রেসপেক্টেবল পজিশনে তাদের সিকিউরিটি দেয়া, এটা প্রত্যেকটা অর্গানাইজেশনের যেমন দায়িত্ব, বিসিবি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারও দায়িত্ব। সেই ক্ষেত্রে আমরা একজন সাবেক অবসরপ্রাপ্ত অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিকে চিফ করে সেখানে 5 জনের একটা কমিটি করা হয়েছে, এবং এই কমিটিটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি। আমাদের তরফ থেকে যিনি আছেন তিনি এনএসসি মনোনীত, গভর্নমেন্ট মনোনীত, এবং তিনিও একজন ফিমেল। কারণ বোর্ডের সাথে তো একজনের কানেকশন থাকা লাগে, কাগজপত্র ইত্যাদি। আমরা কোনো অফিসারকে আর এঙ্গেজ করিনি। সো উনি একজন ফিমেল, শি উইল রিপ্রেজেন্ট দেয়ার না, এটা গেল। তো এটা 110% যে সময় কি লাগবে না লাগবে আসলে তো আমি এটা বলতে পারবো না, এটা যারা বিচার করবেন তারা। বাট আমাদের তরফ থেকে আমরা 20 তারিখ বলেছে, 20 তারিখের মধ্যে যেন আসে সেই ফলো আপটা করবো। আরেকটা হলো এনএসসি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে ইন্টারনাল আরেকটা কমিটি করা, যেটা হলো হ্যারাসমেন্ট কেউ হলে তার যেন অবজেকশন করতে পারে, কারণ সব তো এরকম ইন্ডিপেন্ডেন্ট কমিটি করা যাচ্ছে না। সো একটা হ্যারাসমেন্ট কমিটি করা হয়েছে, যেখানে কেউ যদি কোনো এই ধরনের শিকার হন, নির্যাতন বা কোনো ডিসক্রিমিনেশনের শিকার হন, সেই ক্ষেত্রে উনি কমপ্লেইন করতে পারবেন এখানে এই আমাদের কমিটিতে। আপনারা এটা গণমাধ্যমে এসছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটিতে করতে পারবেন। এটা আগে ছিল না, নতুন এই কমিটিটা করা হয়েছে, এবং সেখানে এইসব যদি কোনো কেউ চিন্তা করে যে সে কমপ্লেইন করবে এবং এভিডেন্স আসে, সেখানে করতে পারবে। ছোট্ট একটু করে জানতে চাইবো যে আপনারা ফিক্সিং এর ব্যাপারে যতটা কঠোর, 9 জন ক্রিকেটারকে, রেড ফ্ল্যাগধারী ক্রিকেটারকে বাদ রেখেছেন, যদি বিসিবির কারো নাম আসে, বর্তমান কর্মকর্তা কর্মচারী এনিওয়ান যে এটার সাথে জড়িত ছিল, জাহানারা যে অ্যাকিউজগুলো করছে, শুধু জাহানারা না, আরো 5-6 জন ক্রিকেটার করেছেন, আর ক্রিকেটার, তাদের ব্যাপারে কতটা কঠোর হবেন আপনারা? জিরো টলারেন্স, একটাই শব্দ, জিরো টলারেন্স। কোনো এখানে বাকি কোনো আলাপ নেই। যদি দেখেন, একটা বিষয় হলো অল আর সেন্সিটিভ ব্যাটার্স, জি, ফিক্সিংও যেরকম সেন্সিটিভ, এটাও সেন্সিটিভ। সো এখানে বিচার যারা করবেন, যেমন অ্যালেক্স মার্শাল, সব এই যে যারা প্লেয়ার তাদের সবাইকে ইন্টারভিউ করেছেন, তারা জানেন এটা, কথা হয়েছেন দীর্ঘদিন এটা নিয়ে কথা হওয়ার পরে ওনাদেরকে কিন্তু নিষেধ করা এরকম হয়নি, ওনাদেরকে এই বিপিএল এ ইনভাইট করা হয়নি, নিষিদ্ধ হয়নি, কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু যেই 9 জন এখানে। এবং এটা দিয়ে অনেকে আবার পুঁজি করার চেষ্টা করছে, 9 জন এই পক্ষ ওই পক্ষ, আসলে ওরা তো বিসিবির আন্ডারেই থাকবেন, অন্য টুর্নামেন্ট তো তারা খেলছেন, তাদেরকে ইনভাইট করা হয়নি এখানে, বিকজ তাদের বিরুদ্ধে অবজেকশন করেছেন আমাদের ইন্টিগ্রিটি ইউনিট, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু তাদের কিন্তু চার্জ ফ্রেম করা হবে কি হবে না সেটা দেখবেন তারা। আরেকটা হলো যে বাকি যে আমাদের যদি কর্মকর্তা কর্মচারী কেউ থাকে, সেখানে তো সেম আমাদের যারা কমিটিতে আছেন, উনি একজন বিচারপতি এবং যারা আছেন সবাই আপনি প্রোফাইল দেখেন, সেখানে কম্প্রোমাইজ করার মতো কেউ নেই, এবং জিরো টলারেন্স, সেখানে কোনো কিছুই দেখা হবে না। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ শাখাদ ভাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ।